এটা চিন্তা হয় আমাদের একসাথে দুইটা কাজ চিন্তা বাকিগুলো তুমি বিকশটা কম দেখি এই জায়গাতে ঝামেলা আমাদের বিকল্প থাকবে দুইটা আর ক্রিয়া হচ্ছে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো। আমরা লেকচারটা শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত করেছিলাম? উই ওয়ার ইনটু দিস রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস। কোন পর্যন্ত হয়েছিল লাস্ট ক্লাসে? আমাদের তিনটা ডিফারেন্ট মেথড অফ তিনটা ডিফারেন্ট ওয়ে অফ রান অফ ছিল। এই পর্যন্ত কি আমরা গিয়েছিলাম? এখানে এই পর্যন্ত কি শেষ হয়েছিল ফ্যাক্টরস এফেক্টিং রান অফ এর আগ পর্যন্ত? আমরা একটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম যে what are the effects of urbanization and what are the possible remedies to address that? এটা কি বলেছিলাম? জি স্যার, করা হয়েছিল। স্যার তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার আমরা কি ডিসকাস করেছিলাম what are the effects of urbanization এবং how to address that? জি স্যার, এই জি কোশ্চেনটা স্যার ডিসকাস করা হয়েছিল। ডিসকাস করা হয়েছিল। তাহলে বেসিক্যালি আমরা কিন্তু টাইপস অফ প্রেসিপিটেশন এটা তো আমরা শুরু করি নাই, করেছিলাম? না স্যার। এই ফ্যাক্টরস এফেক্টিং রান অফ শুরু করি নাই, রাইট? জি স্যার। এবং তোমাদেরকে সম্ভবত দুইটা ডায়াগ্রামও দেখিয়েছিলাম যে বিফোর অ্যান্ড আফটার আরবানাইজেশন কিভাবে ওয়াটার বাজেটটা চেঞ্জ হয়, রাইট? জি স্যার ওকে, ঠিক আছে। দেন আওয়ার নেক্সট টপিক ইজ factors affecting runoff. We have seen what runoff is and we have seen how water runs off through the different routes. Now we want to discuss the factors affecting runoff. এখানে যেসব ফ্যাক্টর রান অফকে ইম্প্যাক্ট করে বা করতে পারে সেগুলো আমরা পয়েন্ট আকারে দেখবো। যেরকম নাম্বার 1 হচ্ছে টাইপ অফ প্রেসিপিটেশন, নাম্বার 2 হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি অ্যান্ড সো অন। প্রথমে টাইপ অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের ডেফিনেশন আমরা আগেই দেখেছি এবং আমরা দেখেছি যে in any form when water comes from the sky and hits the ground we call it precipitation. Now that Bangladesh experiences precipitation only in the form of rainfall, there are other forms of precipitation. যেটা হলো যে snowfall, hailstorm and so on. সুতরাং rain produces immediate runoff whereas the form of snow produces runoff at a slower rate. অর্থাৎ বৃষ্টি যখন পড়ে, যেটাকে আমরা রান অফের প্রেসিপিটেশন হচ্ছে একটা ফর্ম আর অন্য ফর্ম হচ্ছে স্নোফল। তো বৃষ্টি যখন পড়ে, যেটা আমাদের দেশে হয়, ট্রপিক্যাল কান্ট্রিজে হয়, বৃষ্টি পড়লে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রেসিপিটেশন ইন লিকুইড ফর্ম, সো রান অফ স্টার্টস ইমিডিয়েটলি। বাট অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড, স্নোফল যদিও আমাদের এখানে হয় না, snow is not in liquid form. Snow is a semi-solid or a solid form.
which needs to be melt. অর্থাৎ স্নো যদি থাকে, snow কিন্তু it does not propagate from one place to another as long as the form is snow. So till it gets melted or converts to the form of liquid, there is no runoff. So there is a time lag between when precipitation occurs and when runoff occurs, which does not happen for rainfall. So there is a basic difference between these two forms of স্যার huh? স্যার একটু জুম ইন করলে ভালো হতো। Okay. আমরা এই প্রথম পয়েন্ট ডিসকাস করেছি। সেকেন্ড হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। What is rainfall intensity? To explain this, we need this second diagram, figure 2. এখানে দেখো একটা গ্রাফ আছে। Let us look at the diagram 2A, then we will look at diagram 2B. Y axis হচ্ছে inch per hour, অর্থাৎ depth of rain falling per unit of time. বৃষ্টি যখন পড়ে, দেখো x axis হচ্ছে টাইম। বৃষ্টি যখন পড়ে তখন আনলিমিটেড নাম্বার অফ টাইম ধরে এটা বৃষ্টি পড়তে পারে, কিন্তু এই যে প্রতি ঘন্টায় যে বৃষ্টিপাত পড়ার যে ডেপথ, অর্থাৎ ইঞ্চ পার আওয়ার বা মিলিমিটার আর সেন্টিমিটার পার আওয়ার, এটা যখন ওয়াই অ্যাক্সিসে থাকে এবং বৃষ্টিপাতটাকে আমরা যখন গ্রাফ পেপারে প্লট করি, তখন এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ রেইনফল ওয়াই অ্যাক্সিসে। So you see the intensity varies over time, and that is how this graph explains the rainfall event. Please মনে রাখো, এই একটা গ্রাফ হচ্ছে একটা রেইনফল ইভেন্ট। কিরকম? যে টি যখন শূন্য ছিল তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, রাদার যখন বৃষ্টি পড়া শুরু হয়েছে তখন থেকে আমরা T0 থেকে কাউন্ট করা শুরু করেছি এবং একটা গ্রাফ পেপারে বিভিন্ন সময়ে যে ইন্টেন্সিটির যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা গ্রাফ পেপারে প্লট করে যেটা দেখালাম, দিস ইজ কল্ড আ রেইনফল ইভেন্ট। In this figure 2.A, where rain started at one intensity, it fell for some time, then it increased and continued for some time, then the intensity decreased and it continued for some time, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মোট 2 ঘন্টা সময়ের মধ্যে বৃষ্টিপাতটা হয়েছে, এবং দিস ইজ দ্য রেইনফল ইভেন্ট। এইখানে দেখো আরেকটা রেইনফল ইভেন্ট এখানে প্লট করা হয়েছে। এইখানেও বৃষ্টি 2 ঘন্টা ধরেই হয়েছে, বাট দ্য ওয়ে উই ইন্টারপ্রেট দিস ইজ rain started falling at an intensity and that intensity continued the same for 2 hours and it stopped. So this is also another rainfall event. In this case, the rainfall was uniform over the whole period of rainfall, and figure 2.1 2A, the rainfall varied, the intensity varied, even though it continued for 2 hours. So in both the cases, the duration of rainfall was the same, but intensity was different. So আমি তোমাদেরকে এই রেইনফল ইভেন্টের এই ডায়াগ্রামটা এই জন্য এক্সপ্লেন করলাম, কারণ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার you need to understand what are the terms used and how these terms are used when you explain a rainfall event, because whatever happens in terms of runoff or inundation, you see rain is the basic source of water. So unless you are able to explain the rainfall event, you cannot explain the runoff or inundation problem. So you need to understand the way engineers describe the event or the way it is explained in language. কারণ তোমাকে যদি রিপোর্ট লিখতে হয় বা তোমাকে টেকনিক্যাল কোনো কমিউনিকেশন করতে হয়, তাহলে you need to know the language, how this rainfall event is explained, how the terms are used to explain the whole situation or the event. এখন দেখো আমরা ডিসকাস করছি বেসিক্যালি রেইনফল ইন্টেন্সিটি। If the rainfall intensity, which I already defined, increases the runoff. For example, if rainfall intensity increases by 4 times, the runoff may increase by 9 times, which means relationship of rainfall intensity and runoff are not linear. These are non-linear. যদি লিনিয়ার হতো তাহলে এটা 4 টাইমস হলে এটাও 4 টাইমস হতো, আর এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ থাকতো, বাট ইউ সি দিস ইজ নট লিনিয়ার রিলেশনশিপ। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা গ্রাফ যদি আমরা কম্পেয়ার করি, এখানে যে ইন্টেন্সিটি রেইনফেল ফর 2 আওয়ার্স, এখানে কিন্তু ঠিক সেরকম না, তার থেকে একটু বেশি, বাট ইউনিফর্ম। সো
we have to deal with the practical situations. আমরা different rainfall event বিভিন্ন জায়গার উপরে যখন আসে তখন কি পরিমাণ রান অফ জেনারেট করতে পারে, এবং তার সঙ্গে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যেটা ডিল করতে হয় সেটা হলো কি করে আমরা সেই ড্রেনেজ প্রবলেমটাকে সলভ করব আমাদের চাওয়ার মতো করে। এবং তোমাদের মনে আছে যে রান অফ পড়ার সময় আমরা এখানে দুইটা টার্ম দেখেছিলাম, এই যে ভলিউম অফ ওয়াটার এবং স্পিড অফ ফ্লো, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দুইটা টার্ম অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যান্ড ইউ সি গ্র্যাজুয়ালি উই আর এন্টারিং ইনটু দ্যাট পার্ট অফ দ্য ডিসকাশন যেখানে ভলিউম অফ ওয়াটার এবং স্পিড অফ ফ্লো আর কামিং ইনটু ডিসকাশন, অ্যান্ড উই আর ডিলিং উইথ দ্যাট। এবং এই জিনিসগুলো যেন আমরা ডিল করতে পারি তার জন্য প্রয়োজনীয় যে প্যারামিটার গুলো আছে, বেসিক্যালি আই এম ট্রাইং টু ইন্ট্রোডিউস ইউ টু দোজ প্যারামিটার্স স্লোলি। এরপরে হচ্ছে ডিউরেশন অফ রেইনফল। ডিউরেশন অফ রেইনফল তোমরা নিশ্চয়ই এই ডায়াগ্রামে বুঝতে পেরেছো। এই 2A তে ডিউরেশন অফ রেইনফল ইজ ফর 2 আওয়ার্স। এই রেইনফল ইভেন্টে ডিউরেশন অফ রেইনফল ইজ অফ কোর্স ফর 2 আওয়ার্স, বাট ডিউরেশন অফ রেইনফল ইজ অ্যান ইস্যু। Now I have to explain something new to you. Just wait a moment. This is a diagram called hydrograph. This No, no. diagram on the left. হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? Okay. This is a diagram called hydrograph. What is it? This is a Q versus T diagram. Q কি? Q হচ্ছে flow. Flow বলা হয় বা flow rate বলা হয়। Flow rate এর ইকুয়েশন কি? Flow rate এর ইউনিট কি? Flow rate এর ইউনিট হচ্ছে ভলিউম পার টাইম, অর্থাৎ কিউবিক মিটার পার আওয়ার, কিউবিক ফিট পার আওয়ার অ্যান্ড সো অন। এটা হলো ফ্লোর ইউনিট। আর এক্স অ্যাক্সিসে হচ্ছে টি, অর্থাৎ টাইম। সো আ কার্ভ যেখানে ফ্লো ভার্সেস টাইম ড্র করা হয় সেটাই হচ্ছে হাইড্রোগ্রাফ। দেন ন্যাচারালি তোমাদের কোয়েশ্চেন আসবে যে কিসের ফ্লো কিসের টাইম। টু এক্সপ্লেইন দ্যাট we have to explain you the concept of catchment. এখানে দেখো একটা ডায়াগ্রাম দেয়া আছে, একটা পান পাতার মতো। বেসিক্যালি এটা হচ্ছে পৃথিবীর একটা জায়গা। কিরকম? পৃথিবীর একটা জায়গা আমরা পান পাতার মতো এঁকেছি, আমরা শেপটা এভাবে দিয়েছি ইচ্ছা করি, যার চারপাশে এই লাইন বরাবর এই জায়গাটা সে উঁচু, আর তার মানে এর ভেতরের এই জায়গাটা হচ্ছে নিচু। তার মানে আমাদের ওয়াশরুমে যে বেসিন আছে এই জায়গাটা হচ্ছে সেরকম একটা বেসিনের মতো। বেসিনে কি হয়? বেসিনের চারপাশ উঁচু থাকে এবং মাঝখানে একটা জায়গা দিয়ে পানিটা বের হয়ে যায়। এইটা হচ্ছে এই বেসিনের সেই জায়গাটা যেখান দিয়ে পানি বের হয়ে যায়। অর্থাৎ এই বেসিনের চারপাশ যেহেতু উঁচু, সুতরাং পানি যখন আসবে ভেতরে তখন এটা কোনো না কোনো রাস্তা দিয়ে এই আউটলেটে বা যেখান দিয়ে বের হয়ে যাওয়া সেখানে যাবে, এবং এটাই হচ্ছে আউটলেট। কিভাবে যাবে? এখানে ন্যাচারালি এই প্রত্যেকটা এরিয়াতে পৃথিবীর কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু, সুতরাং এরকম ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করে। ন্যাচারাল ক্যানাল বা রিভার তোমরা দেখেছো, এগুলো ডেভেলপ করে। কিরকম? দেখো এই জায়গাটা এরকম যে এইখানে যদি দুই পাশে, এখানে বৃষ্টি পড়ে এখানে বৃষ্টি পড়ে, এই দুইটা জায়গা উঁচু এবং এই জায়গাটা নিচু, সুতরাং পানি গড়ায় উপর থেকে নিচের দিকে আসবে, দুই দিকের পানি এখানে আসবে। এখানেও তাই, দুই দিকে, এখানে উঁচু এটাও উঁচু এবং পানি গড়ায় এখানে আসবে। সুতরাং এই যে আমি লাইনটা ড্র করেছি, এই লাইনটা হচ্ছে ড্রেনেজ পাথ, অর্থাৎ যে পাথ দিয়ে পানিটা বের হয়ে যাবে। কারণ আমি একটু আগে এক্সপ্লেন করেছি দুই পাশ উঁচু এবং মাঝখান নিচু বলে এখানে পানিটা আসবে। এবং এটা হচ্ছে আমরা পৃথিবীতে যে খাল দেখি বা নদী দেখি এগুলো ন্যাচারালি তৈরি হয়। পদ্মা নদী কিন্তু আমরা কেটে তৈরি করিনি, বা অন্যান্য যেসব নদী আছে এগুলো কিন্তু আমরা কেটে তৈরি করিনি, বা যে ছোট ছোট খাল আছে, হ্যাঁ কিছু কিছু খাল আমরা তৈরি করেছি, কিন্তু অনেক খাল কিন্তু ন্যাচারাল। আমি সেই ন্যাচারাল খালের কথা বলছি। সেই ন্যাচারাল খাল দিয়ে কি হয়? এই জায়গায় যে পানি জমে, এর দুই পাশে যে পানি জমে, অবশ্যই সেই পানি এখানে আসে, কারণ আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি এটা কিভাবে তৈরি হয়েছে। এইখান দিয়ে এই জায়গার পানি আসবে, এইখান দিয়ে এই জায়গার পানি আসবে, এইখান দিয়ে এই জায়গার পানি আসবে, এখান থেকে এই জায়গার পানি আসবে, এইভাবে প্রতিটা জায়গার পানি এখান থেকে বের হয়ে এটার সঙ্গে মিশে এখান নিচে যাবে, এটা আবার তার সঙ্গে মিশে পানি নিয়ে যাবে। অর্থাৎ দেখো, দিস হোল এরিয়া has a natural system
how this water will be drained out. And all these areas will contribute to this canal, this drainage system, and this, and gradually and continuously এই পুরা জায়গার পানি এখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই সমস্ত জায়গার পানি যেই পাত দিয়ে এখান দিয়ে বের হয়ে গেল আমাদের ঠিক বেসিনের কনসেপ্টে, সেটাই তো আউটলেট। তাহলে এই পুরো জায়গাটাকে আমরা বলি ক্যাচমেন্ট এরিয়া, ড্রেনেজ এরিয়া, ড্রেনেজ বেসিন। বিভিন্ন বইয়ে বিভিন্ন নাম দেয়া আছে। এটাকে ক্যাচমেন্ট বলা হয়, বেসিন বলা হয়, ড্রেনেজ বেসিন বলা হয়, ক্যাচমেন্ট এরিয়া বলা হয়, বিভিন্ন নাম দেওয়া হয়। এবং একটা বেসিন বা একটা ক্যাচমেন্টের একটা আউটলেট থাকে, যার বেসিসে সেই এরিয়াটাকে আমরা এই ড্রেনেজ বেসিন বলি। এখন আমরা তো ডিসকাস করছিলাম হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ হচ্ছে কিউ ভার্সেস টি ডায়াগ্রাম, যেখানে আমি আগেই বলেছি কিউ হচ্ছে ফ্লো রেট, অর্থাৎ কিউবিক মিটার অফ ওয়াটার ফ্লোয়িং পার ইউনিট টাইম। তখন আমরা সেটাকে এক্স কিউবিক মিটার পার আওয়ার দিয়ে আমরা ডেজিগনেট করি এবং সেটাকে আমরা গ্রাফে ড্র করি। কোথাকার এই কিউ এবং কোথাকার টি? দেখো এখানে আমি একটা লাইন দিয়েছি, একটা লাল লাইন দিয়েছি, যে লাইনটা এই ক্যাচমেন্টের ড্রেনেজ সিস্টেমের একটা জায়গা ইন্ডিকেট করে, এবং এই হাইড্রোগ্রাফটা হচ্ছে ওই জায়গার অ্যাজ ইফ। অর্থাৎ হোল ড্রেনেজ সিস্টেমের মধ্যে প্রতিটা জায়গার জন্য আমরা একটা করে হাইড্রোগ্রাফ ড্র করতে পারি। প্লিজ লিসেন ভেরি কেয়ারফুলি, দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, you can never become a water resources engineer, or you can never deal with water resources problem. So এই কিউ আর এই টি হচ্ছে এই জায়গা, অর্থাৎ এই বৃষ্টি যখন শুরু হলো এই ক্যাচমেন্টে বিভিন্ন জায়গা থেকে পানি বের পড়ছে, কোনো এই ক্যানেল দিয়ে আসছে, এখান দিয়ে আসছে বা আসছে না, যাই হোক যা কিছু ঘটছে, আমার কনসার্ন এইটা না, আমার কনসার্ন হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় আমি যদি একটা কিউ মাপার কোনো কিছু ধরে রাখতাম এবং একটা ঘড়ি দিয়ে টি মেজার করতাম, তাহলে এই কিউ আর টি এর যে ভ্যারিয়েশন পেতাম এই জায়গার, সেইটাকে যদি আমি গ্রাফ পেপারে প্লট করি, তাহলে আমি যে ডায়াগ্রামটা পাবো কিউ ভার্সেস টি অফ দিস প্লেস, দ্যাট ডায়াগ্রাম ইজ দ্য হাইড্রোগ্রাফ অফ দিস প্লেস। তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি স্যার। হ্যাঁ। সো এখন তুমি বলতে পারো আমি এই জায়গা না, এই জায়গার একটা আঁকবো, এই জায়গার একটা আঁকবো, এই জায়গার একটা, এই জায়গার একটা, এই জায়গার একটা, বিভিন্ন জায়গায় আঁকবো। হ্যাঁ, you can do that, and that is what water resources engineers do. They draw the hydrograph of the drainage system at different locations to identify পানি কোনখান থেকে কখন কিভাবে যাচ্ছে। সো এই ড্রেনেজ সিস্টেমে যদি কোনো প্রবলেম হয়, কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ড্রেনেজ সিস্টেম কোথাও বন্ধ থাকে, কনজেশন থাকে, বা ড্রেনেজ সিস্টেম ইনঅ্যাডিকুয়েট থাকে, this is how we can understand or estimate that. But for this whole catchment, this hydrograph is very important when we draw the hydrograph at an outlet. অর্থাৎ এই লোকেশনটাকে আমি যদি শিফট করে সোজা আউটলেটে নিয়ে আসি, যে আউটলেট দিয়ে আউটলেটের কিউ ভার্সেস টি ডায়াগ্রাম কি, দ্যাট টেলস আস মিলিয়নস অফ স্টোরিজ। এবং এই ইউজুয়ালি হাইড্রোগ্রাফ আমরা একটা ক্যাচমেন্টের আউটলেটের আঁকার চেষ্টা করি, এবং এই ক্যাচমেন্টের আউটলেটের হাইড্রোগ্রাফ আঁকার মাধ্যমে আমরা এই ক্যাচমেন্টের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝতে পারি বা জানতে পারি, এবং কিভাবে বুঝতে পারি বা জানতে পারি সেটা আমি তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে এখানে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। সেটা একটা হলো, you see this hydrograph as we drew between Q and T, there is one point when this hydrograph took the peak. Initially দেখো Q একটা ভ্যালু ছিল, সামান্য কিছু Q ছিল, কিন্তু আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে রেইনফল ইভেন্ট। দেখো রেইনফল ইভেন্ট আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি, রেইনফল ইভেন্টটা এখানে ড্র করা হয়, এখানে দিয়ে দেওয়া হয়, কারণ রেইনফল ইভেন্ট হচ্ছে T is equal to 0 যখন রেইনফল স্টার্ট হয়, এখানেও তাই। এবং এই হাইড্রোগ্রাফটা যে আমরা তৈরি করেছি এই জায়গার, this is because of this rainfall event on this catchment area. এবং এই হাইড্রোগ্রাফের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? এটা ইনিশিয়ালি একটা লো ভ্যালুতে ছিল এবং উপরে উঠে গেল, উঠে একটা পিকে পৌঁছালো, যে পিকটাকে আমরা বলছি কিউপি। কিউ ইজ দিস কিউ and P means peak, and the time when this peak occurred is TP. T is time and P represents the peak. So this QP occurs at a time
of TP. এবং of course, this time is measured from the time when rain started falling, when time t is equal to 0. এখান থেকে আমরা মেজার করা শুরু করেছি। তাহলে this explains the whole hydrograph, এবং একটা সময় পরে বৃষ্টি যখন থেমে গেছে, রেইনফল ইভেন্ট এখানে শেষ হয়ে গেছে, দেখো তারপরে কিছু পরে আস্তে আস্তে হাইড্রোগ্রাফটা কমে আসে এবং it goes along this direction. So this is how we get the information of flow through one point in the basin. And we, as I said, we mostly do that for the outlet of this catchment area. So we needed to explain this hydrograph to keep up the continuation of the subsequent discussions, which is duration of rainfall. Duration of rainfall is regarding the fact that the infiltration capacity of the soil goes on decreasing as rainfall continues for a longer duration. তোমাদের কি ইনফিল্ট্রেশন কথাটা মনে আছে? ইনফিল্ট্রেশন এবং পার্কুলেশন আমরা ডিসকাস করেছিলাম রান অফ ডিসকাশনের সময়, এবং আমি তোমাদেরকে পার্থক্যটাও বলেছিলাম কোনটা ইনফিল্ট্রেশন এবং কোনটা পার্কুলেশন। তোমাদের কি মনে আছে? মনে নাই? জি স্যার। ইনফিল্ট্রেশন হচ্ছে যখন সারফেস লেভেলে হবে সেটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন। আমি আবার একটু তোমাদেরকে কুইকলি ধরাই দিচ্ছি। এই যখন সারফেস থেকে পানি উপর থেকে নিচের দিকে আসবে, এই লেয়ারটা যখন ক্রস করে পানি উপর থেকে নিচের দিকে আসবে সেটা হলো ইনফিল্ট্রেশন। একবার যখন নিচে চলে আসছে, তারপর এখানে ডিফারেন্ট টাইপ অফ সয়েল আছে, সেখানে যখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যাবে সেটা হলো পার্কুলেশন। নাও উই আর টকিং অ্যাবাউট ইনফিল্ট্রেশন। তাহলে infiltration capacity of the soil goes on decreasing as rainfall continues for longer duration. Longer duration মানে ওই যে হাইড্রোগ্রাফে আমি যত ডান দিকে যাব তত rainfall infiltration capacity কমতে থাকে। The way we explain it is this. দেখো, এটা হলো infiltration capacity of soil y axis এবং time x axis, এবং infiltration capacity versus time রিলেশনশিপটা হচ্ছে এরকম। তার মানে ইনিশিয়ালি যখন এখানে अगेन টাইম t is equal to 0 হচ্ছে যখন রেইন স্টার্টেড ফলিং, দেখো যখন ইনিশিয়ালি রেইনফল শুরু হয়েছে তখন কিন্তু মাটির ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অনেক বেশি ছিল। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির ইউনিট কি? ইঞ্চ পার আওয়ার বা সেন্টিমিটার পার আওয়ার, অর্থাৎ কত সেন্টিমিটার ডেপথের পানি একক সময়ে মাটির ভিতরে ইনফিল্ট্রেট করবে সেটাই হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তাইলে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অত্যন্ত হাই ছিল যখন বৃষ্টি শুরু হয়েছিল। এখন বৃষ্টি যখন পড়া শুরু হয়েছে, পানি তো ইনফিল্ট্রেট করে মাটির ভিতরে যাচ্ছে, এবং পানি মাটির ভিতরে যাওয়ার ফলে মাটি তো আস্তে আস্তে স্যাচুরেটেড হচ্ছে, যার ফলে ধীরে ধীরে মাটির পানি টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে, এবং this decay is exponential. So at a time t is equal to 1 which is less than time t is equal to 2, যদি আমরা ধরি তাহলে t1 এ IC1 is more than IC2, which represents infiltration capacity at time t2 when t2 is more than t1. That's how we can explain that the infiltration capacity at an increasing timestamp will be decreasing, and that decrease will be infiltration exponential, and the curve explaining the infiltration capacity of soil is termed as infiltration capacity versus time. So that we know the behavior of soil in terms of infiltration capacity with time, just as we have seen. তাহলে দেখো, as the infiltration decreases, the surface runoff increases. এটা কি তোমরা বুঝতে পেরেছো? যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যদি ডিক্রিজ করে তাহলে সারফেস রানঅফ তো বাড়বে, রাইট? জি স্যার। জি স্যার। সো হ্যাঁ বলো, ঠিক আছে। সো দ্য রেইন অফ এ লঙ্গার ডিউরেশন, অর্থাৎ এই যে আমরা ডিউরেশন বলছি রেইনফল ইভেন্টের, রেইন অফ আ লঙ্গার ডিউরেশন মে প্রডিউস আ কনসিডারেবল রান অফ ইভেন ওয়েন দ্য ইন্টেন্সিটি ইজ মাইল্ড। অর্থাৎ বৃষ্টিপাত যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে এই শেষের দিকের টাইমে যেহেতু ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অনেক কম, সো ইভেন যদি অল্প রেইনফলও হয়, যেহেতু ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কম মাটির ওই সময়, তখন স্মল রেইনফল মে প্রডিউস সিগনিফিক্যান্ট রান অফ উইচ ইজ সারফেস রান অফ। এখানে রান অফ বলতে আমরা সারফেস রান অফ বোঝাচ্ছি। দেন রেইনফল ডিস্ট্রিবিউশন,
all the above discussion is made based on the assumption that rainfall is evenly distributed over the whole catchment area. আমরা একটু আগে একটা ক্যাচমেন্টের ডায়াগ্রাম তোমাদেরকে দেখিয়েছি, ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট বেসিন বা ড্রেনেজ এরিয়া বা যেটাই বলি। সেখানে আমরা যখন এই রেইনফল ইভেন্টটা আঁকি তখন আমরা ধরে নিচ্ছি যে এই যে রেইনফল ইভেন্টটা, দিস রেইনফল ইভেন্ট, এইটা বা এইটা, দিস হোল্ডস ট্রু ওভার দ্য হোল ক্যাচমেন্ট, অর্থাৎ ক্যাচমেন্টের সব জায়গায় এই ইন্টেন্সিটি রেইনফল এরকম ভাবেই হয়েছে। এখন আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি। ঢাকা শহরকে যদি আমি ধরি যে একটা ক্যাচমেন্ট এরিয়া ধরে নাও, তাহলে ঢাকা শহরের উত্তরায়, ঢাকা শহরের উপরে যখন বৃষ্টি হচ্ছে, উত্তরায় যে বৃষ্টি হচ্ছে বা হচ্ছে, বুয়েটেও ঠিক একই পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটা কি অলওয়েজ সত্যি? তোমাদের কি মনে হয়? না স্যার। এটা তো না। আচ্ছা, তাহলে ধরো শাহবাগে যে বৃষ্টি হচ্ছে, বুয়েটে সেই বৃষ্টি একই রকম হচ্ছে, এটা কি সত্যি? অলমোস্ট ট্রু বলা যায়। অলমোস্ট ট্রু বলা যায়। Probability- কেন কেন বলা যায় অলমোস্ট ট্রু বলো তো? স্যার লোকেশনটা অনেক Area- কাছাকাছি। লোকেশনটা অনেক কাছাকাছি, তার মানে একটা ক্যাচমেন্ট এরিয়া যদি বড় হয় তাহলে এই চান্সটা কিন্তু অনেক কম। ছোট হলে দিস মে বি ট্রু। দ্যাটস দ্য ইনডিরেক্ট ইমপ্লিকেশন অফ হোয়াট ইউ সেড, রাইট? Yes. সুতরাং Yes. দেখো যে এই যে ইউনিফর্মিটি অফ rainfall event on the whole catchment, this is true যখন ক্যাচমেন্টটা ছোট হয়, but not true যখন it is very big. So this assumption that the whole catchment area having the same rainfall event may not be equally true. In reality, rain falls on a small part of the whole basin, and this statement is also true when the assumption of the basin is very large. But this uniformity of rainfall is true when the assumed basin is small. For small drainage basins, the peak flow মানে হচ্ছে QP, এটা একটু আগে দেখিয়েছি, are the results of intense rain falling over small areas, where for large basins, QP are results of storms of less intensity but covering a large area. So basically এখানে small এবং large basinের কথা বলা হয়েছে। Small basine it is very likely that the uniform rainfall will occur over the whole basin, whereas for the large basin that may not be equally true. So this is all about the rainfall distribution, I mean the uniformity of the assumed rainfall event over the whole catchment. That is another issue. Then comes the soil moisture deficiency. What is soil moisture deficiency? Soil, দেখো টার্মগুলো দেখো, সয়েলের ময়েশ্চার ডেফিসিয়েন্সি, অর্থাৎ মাটিতে পানির অভাব। এখন শীতকাল বাংলাদেশে, এখন কি খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে? না, না। তাহলে মাটিতে পানির উপস্থিতি কি এখন বেশি না কম? সয়েলের ময়েশ্চার কন্টেন্ট আই এম সেইং, নট ডেফিসিয়েন্সি। সয়েলের ময়েশ্চার কন্টেন্ট কি বেশি না কম? স্যার হ্যাঁ, স্যার স্যার কম। বেশি। সয়েলের ময়েশ্চার কন্টেন্ট এখন কম না বেশি? স্যার কম হওয়ার কথা তো। এখন কম। যদি ময়েশ্চার কন্টেন্ট কম হয় তাহলে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি বেশি, এখন অভাবটা বেশি, রাইট? জি এটা স্যার। হলো সয়েলের ময়েশ্চার অভাব। আবার বর্ষাকালে দেখো, যখন ঘন ঘন বৃষ্টি হয়, তখন ধরো একবারে 5 দিন বৃষ্টি হলো, তাহলে সয়েলের ময়েশ্চার কন্টেন্ট বেশি এবং সয়েলের ময়েশ্চার ডেফিসিয়েন্সি কম, রাইট? এখন দেখো আমরা ডিসকাশনে যাই। The runoff depends on the soil moisture present at any time of rainfall or at the time of rainfall. যদি অনেক দিন শুকনা থাকার পরে বৃষ্টি হয়, যেটা এখন যে অবস্থা মাটির, তার মানে সয়েলের ময়েশ্চার ডেফিসিয়েন্সি ইজ হাই and the soil is dry, it can absorb huge amount of water, right? এবং thus the intense rain may fail to produce appreciable runoff. You agree to this? বুঝতে পেরেছো তোমরা এটা? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ। On the other hand, যদি বর্ষাকাল হয়, এখানে বলা নাই, if the rain falls after a rainy season, বর্ষাকালে যেটা হয়,
the soil will already be wet কারণ তার moisture content will be very high and soil moisture deficiency will be low. There will be less infiltration and even small rainfall may cause appreciable runoff. Clear এটা? জি স্যার। এই ডায়াগ্রামটা তোমাদেরকে দেখানো হয়েছিল তাই না? এই ডায়াগ্রামটা জি স্যার। জি এটা স্যার। দেখানো হয়েছিল, রাইট? দাঁড়াও আরেকটু কিছু ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা কি দেখানো হয়েছিল? না, এটা দেখানো হয়নি, অফকোর্স এটা তোমাদেরকে না দেখানো স্যার। হয়নি। হ্যাঁ, এই ডায়াগ্রামটা দেখানো হয়নি, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। Now that we understood hydrograph, we needed to define hydrograph before I explain here this diagram. আমি তোমাদেরকে এই ডায়াগ্রামটা বুঝিয়েছিলাম, সরি, এই ডায়াগ্রামটা বুঝিয়েছিলাম to explain the effect of urbanization. Now that we have understood what is hydrograph, the effect of urbanization can also be explained with the explanation of hydrograph, which is a typical hydrograph. এখানে দেখো, this is a rainfall event এবং this is the hydrograph of an area before urbanization, মানে এরকম সময় before urbanization এরকম সময় হাইড্রোগ্রাফ এটা, ঠিক আছে? এবং এটা হলো রেইনফল ইভেন্টের সেন্টার অফ মাস, আর এটা হলো রান অফ যে হাইড্রোগ্রাফ তার সেন্টার অফ মাস। এই দুইটার মাঝখানে ডিস্টেন্সকে আমরা সে একটা ল্যাগ টাইম বলছি, ঠিক আছে? এটা ছিল বিফোর আরবানাইজেশন। এখন দেখো, আরবানাইজেশন অকার্ড এন্ড উই আর হিয়ার, সে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে। দেখো, this was the diagram before urbanization and this is the diagram after urbanization, and we are talking about the same rainfall event, so the CMP is the same here, whereas যেহেতু আরবানাইজেশনের ফলে হাইড্রোগ্রাফ চেঞ্জ হয়ে গেছে, this CMR, that means center of mass of this hydrograph from this has become this, so you understand this CMR is here and this is the lag time. দেখো কেন এরকম হয়েছে, ফার্স্ট অফ অল এক্সপ্লেইন দ্যাট। এখানে প্রচুর ঘর বাড়ি হয়েছে, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে গেছে মাটির, কারণ ইনফিল্ট্রেশন হওয়ার জায়গা কমে গেছে, সো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি রান অফ হওয়া শুরু হবে, যেহেতু ইনফিল্ট্রেশন কম হবে, সুতরাং অল্প সময়ের মধ্যে কিউপি যেটা আগে এখানে ছিল সেই কিউপি অনেক উপরে উঠে যাবে এবং জিরো থেকে যে টিপি ছিল যেটা ছিল এই পর্যন্ত, সেই টিপিটা সরে আসবে বাম দিকে এবং এটা কমে যাবে। সুতরাং অল্প সময়ে প্রচুর পানি এখান দিয়ে ফ্লো করে যাবে এবং দ্য হোল, দেখো, দিস টাইম অফ রান অফ, আগে যেটা এখানে ছিল এটা অল্প সময়ের মধ্যে টোটাল পানি রান অফ হয়ে যাবে। তার মানে দ্য ল্যাগ টাইম যেটা এরকম বড় ছিল সেটা কমে আসবে, তার মানে অল্প সময় অল্প বৃষ্টি হলে প্রচুর ইনান্ডেশন হবে। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস। এই জন্য আমরা ঢাকা শহরে, যেহেতু আমাদের এখানে প্রচুর আনপ্ল্যান্ড আরবানাইজেশন আছে, উই ক্যান সি যে সামান্য বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি রাস্তায় জমে এবং যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে সে পানি তাড়াতাড়ি বের হয়ে যায়, কিন্তু যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে প্রচুর পরিমাণ পানি জমার পরে এই কিউপি নেওয়ার মতো যদি আমার ড্রেনেজ সিস্টেম না থাকে, যদি এই কিউপি নেওয়ার মতো থাকে, তাহলে এই অ্যাডিশনাল কিউপিটা যেতে পারবে না এবং দিস ড্রেনেজ সিস্টেম উইল বি ব্লকড। দিস ইজ অ্যানাদার ওয়ে টু হিস্টোগ্রাম দ্বারা কি বোঝাচ্ছে স্যার? কোনটা, সরি আবার বলো। স্যার বিফোর আরবানাইজেশন হিস্টোগ্রাম গুলো দ্বারা স্যার সিএমপি যেটা। সিএনপি কোথায় পেয়েছো? আমি দেখি সিএমআর দেখছি। ও সিএমপি, হ্যাঁ, এই সিএমপিটা তো বললাম, এই যে প্রেসিপিটেশনের সেন্টার অফ মাস, এই যে রেইনফল ইভেন্টটা আছে, প্রেসিপিটেশন যেটাকে আমরা বলছি প্রেসিপিটেশন, তার সেন্টার অফ মাস এইটার এক্স অ্যাক্সিসে, আর সিএমআর হচ্ছে সেন্টার অফ মাস অফ দিস ইন এক্স অ্যাক্সিস, ঠিক আছে? স্যার ওইটা না স্যার, হিস্টোগ্রাম গুলো দ্বারা কি বোঝাচ্ছে? এই ডায়াগ্রাম গুলো, এই হিস্টোগ্রাম বলতে তুমি এটাকে বোঝাচ্ছ, এই না হাইড্রোগ্রাফ? স্যার, উপরেরটা স্যার। স্যার রেইনফল ইভেন্ট মেবি। স্যার রেক্ট্যাঙ্গুলার যে এখানে
এখানে না স্যার, আগের ফিগারটাতে স্যার। আগের ফিগারটাতে হিস্টোগ্রাম কথাটা কি ইউজ করা হয়েছে কোথাও? স্যার ওই যে অ্যাশ কালারের যে রেক্ট্যাঙ্গুলার পার্ট গুলো ওইগুলো স্যার আর কি। ও এইটা কি, এটাতে বললাম যে এই যে রেইনফল ইভেন্ট হিস্টোগ্রাম, এটা তো এই রেইনফল ইভেন্টটাই। এই যে ফিগার, দাঁড়াও এখানে তোমাকে দেখে, এটা একটু হিস্টোগ্রামটা হচ্ছে এইটা, বেসিক্যালি ও এইটা, আচ্ছা স্যার, বুঝতে পারছি এবার। এটা তো রেইনফল ইভেন্ট ওই যে বললাম তখন। এখন বুঝতে পেরেছো তুমি? জি স্যার, বুঝতে পেরেছি। এটা তো আমরা সবসময় আমরা হাইড্রোগ্রাফ ড্র করলে রেইনফল ইভেন্টটাকে এখানে ড্র করি, রাইট? এখানে ছোট করে আমরা ড্র করি, এখানে বড় করে দেখিয়েছি আর কি, জাস্ট টু শো দিস সিএমপি এন্ড সিএমআর এর যে মাঝখানে ল্যাগ টাইমটা দেখানোর জন্য। ঠিক আছে? জি Any other question? So you can see the effect of urbanization after we have understood the hydrograph, right? আচ্ছা, এই ডায়াগ্রামটাতে একটু পরে আসি, এই ডায়াগ্রামটাতে একটু পরে আসি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে দেখো, ডিরেকশন অফ দ্য প্রিভেইলিং স্টর্ম। ডিরেকশন অফ দ্য স্টর্ম ইজ অলসো ইম্পর্টেন্ট। দেখো, যখন আমরা হাইড্রোগ্রাফ ডিসকাস করেছি, হাইড্রোগ্রাফে আমরা দেখেছি যে পুরো বেসিন থেকে পানি আউটফলের দিকে আসে, তাই না? তো তার মানে ড্রেনেজ সিস্টেমের মধ্যে পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে সেটা একটা ডিরেকশন অলরেডি প্রি ডিসাইডেড, উইচ ইজ বেসড অন দ্য সারফেস এলিভেশন। কারণ পুরো ড্রেনেজ বেসিনের পানি আউটফলের দিকে এই জন্যই আসে কারণ আউটফলটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট ওই ড্রেনেজ বেসিনের, যে কারণে আউটফল দিয়ে পানিটা বের হয়ে যায়। এটা ন্যাচারাল ফ্লো ইন দিস ড্রেনেজ সিস্টেম। কিন্তু যখন স্টর্ম হয়, অর্থাৎ বাতাস হয় বৃষ্টির সঙ্গে, বাতাস কিন্তু নট নেসেসারিলি যে বেসিন থেকে আউটফলের দিকেই থাকবে, বাতাস ক্যান ফ্লো ইন ডিফারেন্ট ডিরেকশন। তাহলে এখানে দেখি আমরা, এখানে দেখো এই বেসিনের আউটফল হচ্ছে এখানে, এই সেম বেসিন এটার আউটফল হচ্ছে এখানে। দেখো, this is the diagram which represents the shape of the hydrograph based on the area within which rain falls. So you understand, যেহেতু rainfall হচ্ছে অনেক বেশি জায়গার উপরে, so the hydrograph will be the area under the hydrograph will be more, because area under the hydrograph is একদিকে হলো cubic feet per second এবং এইদিকে হচ্ছে সেকেন্ড বা আওয়ার, যেটাই বলো, সুতরাং গুণ করলে this is the total volume of water, right? সুতরাং এটা অনেক বেশি হবে, এটা অনেক কম হবে, সেটা ঠিক আছে। Now the direction of flow, দেখো ন্যাচারালি এই ক্যাচমেন্টে পানি বি থেকে এর দিকে যায় কারণ এ হচ্ছে আউটফল, কিন্তু স্টর্ম যেটা বাতাস, এটা তো এর থেকে বির দিকে হতে পারে, বির থেকে এর দিকেও হতে পারে, রাইট? সুতরাং বির থেকে এর দিকে, এখানে একটু ডায়াগ্রামটা একটু ভুল আছে, এখানে এর থেকে এটা উল্টা উল্টি হবে, বি থেকে এ হবে এটা, এর থেকে বি হবে এটা। সো ইফ দিস হ্যাপেন্স, then this is the shape of the hydrograph that takes place depending on the direction of storm. So this is what explains the direction of the prevailing storm. Various climatological factors such as temperature, wind, humidity, etc. affect the losses from drainage basin. অর্থাৎ দেখো, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এভাপোরেশন বেশি হবে, রাইট? এভাপোরেশন যদি বেশি হয় তাহলে সারফেস রান অফ কি কম হবে না বেশি হবে? কম হবে। বেশি স্যার। evaporation loss যদি বেশি হয় তাহলে সারফেস রান অফ কম হবে। wind is another source how your water can evaporate. so wind যদি বেশি হয় তাহলে evaporation বেশি হবে এবং রান অফ কম হবে। equally there are other parameters which contribute to the loss of water from the volume which is run off. সুতরাং এইসব ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করেও রান অফের ভ্যারিয়েশন হয়। মেবি আমাদের এই ওয়েদারে আমাদের জন্য হয়তো বোঝা কঠিন, কিন্তু যদি টেম্পারেচার অনেক বেশি থাকে বা বাতাস জেনুইনলি অনেক বেশি হয় তাহলে দিস ফ্যাক্টর ইজ মোর প্রোনাউন্সড। এবং অ্যাকিউরেট ডিজাইন অফ ড্রেনেজ সিস্টেম করার জন্য ওইসব এরিয়াতে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হয়। কিন্তু এই ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরগুলো যদি ইনসিগনিফিকেন্ট হয় তাহলে
error that will occur out of non-consideration of these parameters may be insignificant. আচ্ছা তোমাদের তোমরা অ্যাটেন্ডেন্স কি দিয়েছো? চ্যাট বক্সে প্লিজ ইউ পুট ইউর নেম অ্যান্ড রোল নাম্বার, and that I consider as your attendance. তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো এই নেক্সট টপিকটা শুরু করতে পারবো না, কারণ এটা শুরু করতে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ভেরিয়াস ক্লাইমেটোলজিক্যাল ফ্যাক্টরস এই পর্যন্ত থাকুক, কারণ এটা শুরু করলে I have to explain a bit. স্যার স্যার একটা আমাদের কোশ্চেন কি ছিল। রেকর্ডিং গুলো দেওয়া হবে স্যার? রেকর্ডিং গুলো দিয়ে দিব তোমাদেরকে ইয়েদের টিমসে। আচ্ছা স্যার, প্রিভিয়াস ক্লাসগুলো স্যার দিয়ে দিয়েন। হ্যাঁ শিওর, হ্যাঁ ওকে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর বলো। স্যার অনেক সময় স্যার পেপারে বা টেলিভিশনে দেখি স্যার আজকে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ এত মিলিমিটার, স্যার এই কথাগুলোর অর্থ কি স্যার? হ্যাঁ স্যার এগুলোর দ্বারা স্যার কি মিনিং বোঝায় স্যার, এত ওকে, মিলিমিটার? এত মিলিমিটার, রাইট। দেখো আমরা কিন্তু আজকে ইন এ ওয়ে এটা কিন্তু ডিসকাস করেছি, এই যে মিলিমিটার বা সেন্টিমিটার বা ইঞ্চ একই তো, রাইট? জি স্যার। হ্যাঁ, এখান থেকে এসছে। এখান থেকে তুমি বলতে পারো কিভাবে আসে মিলিমিটার বা সেন্টিমিটার? তাহলে কি স্যার ওরা স্যার ঘন্টা হিসাব করে এত ঘন্টায় কতটুকু পানি আসলো? হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো আমরা যে এখানে ইঞ্চ পার আওয়ার লিখেছি না, দেয়ার আর স্ট্যান্ডার্ড ডিভাইসেস, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সে পড়ানোর কথা না, এটা হাইড্রোলজিতে তোমাদেরকে পড়ানোর কথা। দেয়ার আর স্ট্যান্ডার্ড ডিভাইসেস, যে ডিভাইসে আমরা এক ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টায় কত ইঞ্চি বা কত মিলিমিটার রেইনফল হয়েছে আমরা মেজার করতে পারি। তাহলে দেখো এই যে টোটাল এখানে এই যে ইঞ্চ পার আওয়ার, আমি ইন্টিগ্রেশন যদি বলি, একটা জিনিস দেখো, ইঞ্চ পার আওয়ার ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিস হচ্ছে আওয়ার, তাহলে এরিয়া আন্ডার দিস ডায়াগ্রামটা কি বলতো? এরিয়া আন্ডার দিস ডায়াগ্রাম কি তাহলে? স্যার ওয়াই অ্যাক্সিস ইনটু এক্স অ্যাক্সিস। না তাহলে কি, সেটা ইউনিটটা কি? ইঞ্চ। ইঞ্চ। নাও ডিড ইউ গেট ইউর অ্যান্সার? জি স্যার। ওকে, সেই জন্য আমি বলেছি যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দিস রেইনফল ইভেন্ট ইউ ক্যানট এক্সপ্লেইন দিস ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, রাইট? সো আমার যদি সেরকম ডিভাইস থাকে এবং আমি গ্রাফটা ড্র করতে পারি, তাহলে এরিয়া আন্ডার দিস ডায়াগ্রাম ফর দিস রেইনফল ইভেন্ট gives me the measurement of কত ইঞ্চ বৃষ্টি হয়েছে, রাইট? জি স্যার। জি স্যার স্যার। তাহলে স্যার বৃষ্টিপাতের পরিমাণ কম বেশি স্যার অনেক সময় দেখা যায় স্যার, কম বেশির উপর ফ্লাড বা অনেক কিছু ডিপেন্ড করে স্যার, এগুলো অফ কিভাবে কোর্স, আমি তো বললাম যে দেখো সোজা কথা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ বাড়বে কি হলে? অনেকক্ষণ বৃষ্টি হলে নাকি অল্পক্ষণ অনেক বেশি বৃষ্টি হলে, সেটা তো আমরা জানি না, রাইট? জি এরিয়া স্যার। আন্ডার দ্য কার্ভ যা আসবে সেটাই ডিটারমাইন করবে যে বন্যা হবে না কি হবে, রাইট? এবং তার সঙ্গে তো এইসব প্যারামিটারও তো আমি তোমাদেরকে দেখালাম, এগুলোও তো আছে। সেজন্য তো আমরা এটাকে ডিসকাস করেছি এই টপিকের আন্ডারে ফ্যাক্টরস এফেক্টিং রান অফ, কারণ এই একটা প্যারামিটার দিয়ে এটা বলা যাবে না, এটা বলতে হলে এতগুলো প্যারামিটার লাগবে, বিধায় আমরা কিন্তু এই প্যারামিটার গুলো ডিসকাস করেছি, রাইট? সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সিও তো একটা ফ্যাক্টর, যদি অনেক বৃষ্টির পর পানির সব মাটির সব পানি টেনে নিয়ে যায় তাহলে তো রান অফ কম হবে, রাইট? জি স্যার। So that is why we discussed this bunch of parameters that can help explain the inundation that you are eager to know. Actually, civil engineers are eager to know that as well. And these are all the list of parameters I explained one by one, and their variations, the possible causes of variation, and so on. তোমার কোয়েশ্চেনের উত্তরটা পেয়েছো? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আরেকটা কোশ্চেন ছিল। শিওর, বলো। স্যার একটু কাইন্ডলি 43rd পেজে যাবেন। 43rd পেজ, হ্যাঁ শিওর, যাই গেলাম। স্যার আমি স্যার ডান দিকের ফিগারটা ঠিক ক্লিয়ার না স্যার, আমি স্যার ডান আউটলেটের দিকে, যে হ্যাঁ এটা ক্লিয়ার না? না স্যার। আউটলেটটা ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? এটা আউটলেট কেন, এটা নাকি কি ক্লিয়ার না আমাকে স্পেসিফিক্যালি বলো।
আই মিন স্যার ওই যে লাইন্স গুলা এই লাইনগুলো, না স্যার ভেতরের লাইন্স গুলা। এই লাইনগুলো, জি স্যার। ওকে, এই লাইনগুলো হচ্ছে মনে করো নদী বা খাল। নদী বা খাল কি বলতো? নদীতে পানি কেন যায়? স্যার রেইনফল। নদীতে পানি এই জন্য যায় কারণ নদীর বটমের যে গভীরতা, এটা দুই পাশের গভীরতার চেয়ে বেশি, তাই না? পানি তো জি স্যার। সবসময় উপর থেকে নিচের দিকে যায়, তাই না? জি স্যার। নদীটা ওই জায়গায় এই জন্যই তৈরি হয়েছে কারণ দুই পাশ উঁচু এবং ওই জায়গাটা নিচু। পানির প্রকৃতি হচ্ছে সে সবসময় উপর থেকে নিচের দিকে যাবে, এই জন্য ন্যাচারালি নদীগুলো এরকম ভাবে তৈরি আছে। এবং নেচারে এরকম ড্রেনেজ সিস্টেম ন্যাচারালি তৈরি হয় কারণ পৃথিবীতে সব জায়গায় সমান না, উঁচু নিচু আছে। যেই জায়গায় নিচু সেই জায়গায় নদী তৈরি হয় বা ক্যানাল তৈরি হয়, যেটাকে আমরা ড্রেনেজ সিস্টেমের একটা পার্ট বলি। কারণ এই নদী আছে বলে এই জায়গার পানি নদী টেনে নিয়ে উপর থেকে নিচের দিকে যায়, নদীও তো উপর থেকে নিচের দিকে যায়, তাই না? জি স্যার। কারণ কারণ নদীর মধ্যেও পানি উপর থেকে নিচের দিকে যায়, তার মানে এই জায়গার পানি যদি এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, এগুলো ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমের পার্ট। এবং এই জায়গাটা সবচেয়ে নিচু বিধায় এটা আউটলেট তৈরি হয়েছে। অর্থাৎ এই আউটলেটের সাপেক্ষে এটা হচ্ছে ড্রেনেজ বেসিন বা ক্যাচমেন্ট এরিয়া বা ড্রেনেজ এরিয়া, যেটা এই ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পানি ড্রেন আউট করতে সাহায্য করে এবং এই সমস্ত পানি এই পাথ দিয়ে এসে ফাইনালি এই আউটলেট দিয়ে বা আউটফল দিয়ে বের হয়। দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন। নাও আর ইউ ক্লিয়ার? স্যার তাহলে মেইন লাইনটা কি বোঝাচ্ছে? কোনটা? লম্বা যে লাইনটা, মাঝের এই যে লাইন, লাইনটা। এইটা, জি স্যার। এইটা, এইটা বোঝাচ্ছে এইটাই যে দেখো, আহ এটা তো আমি হাইপোথেটিক্যালি এঁকেছি, রাইট? এটা তো অ্যাকচুয়াল না, বাট ও আচ্ছা কনসেপ্টটা হচ্ছে এই অ্যাজ ইফ এটা একটা মেইন ড্রেনেজ সিস্টেম এবং এই শাখাগুলো এর সঙ্গে যোগ হয়েছে, অ্যাজ ইফ। স্যার, লাইক হচ্ছে অনেকগুলো খাল নদীতে এসে মিলছে এমন কোনো কিছু। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমরা প্রকৃতিতে আমরা সেটাকে এভাবে এক্সপ্লেইন করি, এক্স্যাক্টলি। ঠিক আছে? আর জি স্যার। Any other থ্যাংক ইউ question? স্যার। Because না স্যার। this very concept is very important, I tell you. এবং এইভাবে এটাকে বুঝতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? ইফ ইউ আর অল সেট, তাহলে আমি বের হয়ে যাই। স্যার আউটলেট থেকে তাহলে কি সমুদ্র বা এমন কোনো কিছু? নো, 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 this can be Buet area, this can be Buet Lalbagh area, this can be Buet New Market area, any area। এই জায়গার পানি এখান থেকে বের হয়ে যাচ্ছে। দেখো এখানেও কিন্তু আচ্ছা। ছোট্ট একটা ক্যাচমেন্ট আছে, রাইট? এখানে ছোট জি স্যার। ক্যাচমেন্ট আছে না? অনেকগুলো ছোট ছোট ক্যাচমেন্ট আছে না এখানে? চিন্তা করে দেখো তো। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।